হল রুমের ভেতর তখন সম্পূর্ণ বিশৃঙ্খল। কয়েক মিনিট আগেও যেখানে হাসি, গান আর কৃত্রিম আনন্দে ভরা পরিবেশ ছিল, সেখানে এখন শুধু ফিসফাস, অবাক দৃষ্টি আর মোবাইল ক্যামেরার ঝলকানি। বিশাল স্ক্রিনে একের পর এক ছবি চলছিল। কোনো ছবিতে নীল আমার মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে, কোনো ছবিতে দুজন রিসোর্টের সুইমিং পুলের পাশে হাসছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তারিখগুলো, প্রতিটা ছবি আমার বিয়ের আগে। মানে আমি যখন নীলকে বিশ্বাস করে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছিলাম, তখনই আমার নিজের মা আমার পেছনে দাঁড়িয়ে আমার জীবনটা ভেঙে দিচ্ছিলেন। আমি স্টেজের উপর দাঁড়িয়েছিলাম, চারপাশে সবাই কখনো আমার দিকে, কখনো রায়হানা আর নীলের দিকে তাকাচ্ছিল। রায়হানার মুখের নিখুঁত হাসিটা অনেক আগেই মুছে গেছে, মুখটা ফ্যাকাশে, চোখে মুখে ভয় আর অপমান স্পষ্ট। নীল অস্থির হয়ে চারিদিকে তাকাচ্ছিল, সে বারবার স্ক্রিন বন্ধ করার জন্য লোকদেরকে ইশারা করছিল, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। অতিথিদের অর্ধেকে ভিডিও করা শুরু করে দিয়েছে। ঠিক তখনই হলরুমের পেছন দিক থেকে ইয়াসিন ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। কালো স্যুট পরা শান্ত মুখের মানুষটা যেন পুরো বিশৃঙ্খল মাঝে অদ্ভুতভাবে স্থির। তার চোখ সরাসরি নীলের দিকে, আর নীলের চোখে আমি প্রথমবার সত্যিকারের ভয় দেখলাম। আমার বুকের ভিতরে কেমন যেন ধক করে উঠলো। নীল কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে থাকার পর হঠাৎ বলল, তুমি এখানে কি করছো? ইয়াসিন ঠান্ডা গলায় বলল, সত্যিটা দেখাতে এসেছি। যদিও তুমি জানতে একদিন আমি আসবো। চারপাশের মানুষজন অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছিলাম এখানে এমন কিছু আছে যেটা আমি এখনো জানি না। রায়হানা কাপা গলায় বলল, নীল, এই লোকটাকে। নীল চুপ, তার চোয়াল শক্ত হয়ে আছে। ইয়াসিন ধীরে স্টেজের সামনে এসে দাঁড়ালো, তারপর সবার দিকে তাকিয়ে বলল, আপনারা সবাই আজ একটা বিয়ে দেখতে এসেছেন, কিন্তু আসলে আজ একটা প্রতারণার মুখোশ খুলছে। চারপাশ আবার গুঞ্জনে ভরে উঠলো। আমার খালা হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, তানহা, এসব কি হচ্ছে? এত বড় কেলেঙ্কারি কেন করছিস? আমি ধীরে তার দিকে তাকালাম। কেলেঙ্কারি আমি করিনি খালা, আমি শুধু সত্যিটা দেখিয়েছি। তিনি কিছু বলতে গিয়ে থেমে গেলেন, কারণ স্ক্রিনে তখন আরেকটা ভিডিও চলছিল। সেখানে নীল স্পষ্টভাবে বলছে, তানহাকে কিছু বুঝতে দেওয়া যাবে না, কোম্পানির কন্ট্রোল হাতে আসলে সব সহজ হয়ে যাবে। পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল। আমি ধীরে নীলের দিকে তাকালাম। এবারও বলবে আমি ভুল বুঝেছি? নীল দাঁতে দাঁত চেপে বলল, তুমি বুঝতে পারছো না তুমি কি করছো। আমি তিক্ত হেসে ফেললাম, না নীল, এতদিন আমি কিছুই বুঝিনি, এখন সব বুঝতে পারছি। রায়হানা হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালেন, তার চোখ লাল হয়ে গেছে। তুই নিজের মায়ের সম্মান এভাবে নষ্ট করলি? আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম, তারপর খুব আস্তে বললাম, আপনি যখন নিজের মেয়ের স্বামীকে নিজের করে নিচ্ছিলেন, তখন কি একবারও মনে হয়েছিল আপনি একজন মা? আমার কথার চারপাশে আবার চাপা গুঞ্জন শুরু হলো। রায়হানা কাপা গলায় বললেন, আমি নীলকে ভালোবাসি। আমি হাসলাম। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। ভালোবাসা নাকি লোভ? কোম্পানির টাকার লোভ, এই বাড়ির লোভ। নীল আবার রাগে চিৎকার করে উঠলো, এনাফ, চিৎকার করে লাভ নেই। ইয়াসিন বলল, সব প্রমাণ এখন বের হয়ে গেছে। নীল এবার সরাসরি ইয়াসিনের দিকে এগিয়ে গেল। তুমি ভাবছো তুমি জিতে গেছো? ইয়াসিন ঠান্ডা গলায় উত্তর দিল, আমি না, তানহা জিতবে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। মানুষটা এত শান্তভাবে কথা বলে, অথচ তার প্রতিটা কথার ভেতর অদ্ভুত একটা শক্তি। ঠিক তখন আমার ফোনে একটার পর একটা নোটিফিকেশন আসতে শুরু করলো। সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো ছড়িয়ে পড়ছে, মানুষজন শেয়ার করছে, কমেন্ট করছে, কেউ নীলকে অভিশাপ দিচ্ছে, কেউ রায়হানাকে। আমি বুঝলাম আজকের পর আর কিছু আগের মতো থাকবে না। হঠাৎ নীল আমার হাত শক্ত করে ধরে ফেললো। তুমি এসবের ফল ভোগ করবে তানহা। আমি ব্যথা কুকড়ে গেলেও হাত ছাড়ানোর চেষ্টা করলাম না, শুধু ঠান্ডা চোখে তার দিকে তাকালাম। ভয় দেখাচ্ছ? নীল কিছু বলার আগে ইয়াসিন তার হাতটা সরিয়ে দিল, এত দ্রুত করলো যে আমি নিজে অবাক হয়ে গেলাম। ওর গায়ে আর হাত দেবে না, ইয়াসিন নিচু গলায় বলল। দুজনের চোখে চোখ আটকে গেল। কয়েক সেকেন্ড সেই নীরবতা পুরো হলরুমে আরো ভারী করে তুললো। আমি বুঝতে পারছিলাম এদের মধ্যে পুরনো কোনো হিসাব আছে। নীল ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি এখন আগের মতো নায়ক সাজার চেষ্টা করছো। ইয়াসিন শান্ত স্বরে বলল, আর তুমি এখন আগের মতোই নিচু। আমি অবাক হয়ে দুজনের দিকে তাকালাম। তোমরা একে অপরকে আগে থেকেই চেনো? কেউ উত্তর দিল না। কয়েক সেকেন্ড পর ইয়াসিন আমার দিকে তাকিয়ে বলল, এখানে দাঁড়িয়ে আর কোনো লাভ নেই, চলো। আমি চারপাশে তাকালাম, সবাই আমার দিকে তাকিয়ে। কেউ ফিস ফিস করছে, কেউ ভিডিও করছে। রায়হানা স্টেজের উপর দাঁড়িয়ে আছেন, কিন্তু আজ প্রথমবার তাকে অসহায় লাগছে। একসময় যেই নারী সবকিছু নিয়ন্ত্রণ করতেন, আজ তিনি সবার বিচারাধীন। আমি ধীরে স্টেজ থেকে নেমে এলাম। বের হওয়ার সময় একবার পেছনে তাকালাম। নীলের চোখে তখন রাগ, অপমান আর ভয় একসঙ্গে। বাহিরে বের হতেই ঠান্ডা বাতাস মুখে এসে লাগলো। মনে হচ্ছিল অনেকদিন পর নিঃশ্বাস নিতে পারছি। ইয়াসিন গাড়ির দরজা খুলে দিল। আমি চুপচাপ ভেতরে বসে পড়লাম। কিছুক্ষণ কেউ কোনো কথা বললাম না, শুধু গাড়ির ভেতরে হালকা মিউজিক বাজছিল। অনেকক্ষণ পর আমি ধীরে বললাম, তুমি আসলে কে?
ইয়াসিন স্টিয়ারিং এর দিকে তাকিয়ে বলল, যে মানুষটা অনেক আগে বুঝেছিল নীল কেমন, কিন্তু তুমি তাকে এত ভালোভাবে চেনো কিভাবে? সে কয়েক সেকেন্ড চুপ থাকলো, তারপর বলল, কারণ এক সময় ও আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কি? আমরা একসঙ্গে ব্যবসা শুরু করছিলাম, আমি ওকে ভাইয়ের মতো বিশ্বাস করতাম। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। ইয়াসিন ধীরে বলল, তারপর একদিন বুঝলাম ও শুধু টাকার সুযোগ বুঝে, সম্পর্ক না। তাহলে? ও আমার কোম্পানির টাকা আত্মসাৎ করেছিল, আমাকে ফাঁসিয়ে সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিল। তখনই আমি ওর আসল চেহারা দেখি। আমি ধীরে বললাম, আর তারপর আমি ওর জীবন থেকে সরে যাই, কিন্তু দূর থেকে নজর রাখতাম, কারণ আমি জানতাম একদিন ও আরো বড় কিছু করবে। আমি জানালার বাহিরে তাকালাম, আর রাস্তার লাইটগুলো দ্রুত পেছনে পড়ে যাচ্ছে। আর সেই বড় জিনিসটা আমি। ইয়াসিন প্রথমবার সরাসরি আমার দিকে তাকালো। হ্যাঁ, তার চোখে করুণা ছিল না, ছিল এক ধরনের সত্যি অনুভূতি, যেটা অনেকদিন কেউ আমাকে দেয়নি। আমি আস্তে বললাম, সবাই আমাকে দোষ দিয়েছে, সবাই বলেছে আমি নাকি যথেষ্ট ভালো স্ত্রী ছিলাম না। ইয়াসিন ধীরে মাথা নেড়ে বলল, যারা প্রতারণা করে তারা সবসময় অন্য মানুষকে দোষী বানানোর চেষ্টা করে, এতে তাদের অপরাধটা ছোট মনে হয়। আমার গলা ভারী হয়ে এলো। এতদিন পরে মনে হলো কেউ আমাকে সত্যিই বুঝেছে। আজ তুমি ওদের মুখোশ খুলেছো, কিন্তু নীল এত সহজে হার মানবে না। ও চেষ্টা করবে সবকিছু নিজের কন্ট্রোলে আনতে। আর তুমি প্রস্তুত হবে? আমি তিক্ত হেসে বললাম, আমি তো ক্লান্ত। ইয়াসিন শান্ত গলায় বলল, ক্লান্ত মানুষও লড়তে পারে যদি তার হারানোর কিছু না থাকে। আমি চুপ করে রইলাম। ফোন আবার বেজে উঠলো, স্ক্রিনে নীলের নাম্বার। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে রিসিভ করলাম। ওপাশে ভারী নিঃশ্বাসের শব্দ। তারপর নীল নিচু গলায় বলল, তুমি ভুল করেছো তানহা। আমি ঠান্ডা স্বরে বললাম, আজ প্রথমবার ঠিক কাজ করেছি। নীল কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তুমি ভাবছো সব প্রমাণ তোমার হাতে? আমার বুক ধক করে উঠলো। মানে? সে হালকা হেসে বলল, খেলা এখনো শেষ হয়নি। তোমার কোম্পানির সবচেয়ে বড় গোপন ব্যাপারটা তুমি এখনো জানো না। আমি কিছু বলার আগেই কল কেটে গেল। আমার হাত ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে। ইয়াসিন আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আমি ফিস ফিস করে বললাম। নীল বলল, আমি এখনো সব জানি না। ইয়াসিনের চোখ হঠাৎ কঠিন হয়ে গেল। তার মানে ও পরের চাল দিতে যাচ্ছে? ঠিক তখনই আমার ফোনে একটা মেসেজ এলো, অচেনা নাম্বার। আমি খুলতে বুকের ভেতর ধক করে উঠলো। সেখানে একটা ছবিতে আমি আর আমার পাশে দাঁড়িয়ে ইয়াসিন। তার নিচে একটা লাইন লেখা আছে, আজ রাতে এবার তোমাদের দুজনকেই শেষ করব। আমার গলা শুকিয়ে গেল, বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি জমে উঠলো। এতক্ষণ পর্যন্ত মনে হচ্ছিল আমি পরিস্থিতির নিয়ন্ত্রণ হাতে নিতে শুরু করছি, কিন্তু এই একটা মেসেজ যেন বুঝিয়ে দিল খেলা এখন অনেক বড়। ইয়াসিন আমার হাত থেকে ফোনটা নিয়ে স্ক্রিনের দিকে তাকালো। কয়েক সেকেন্ডের মধ্যে তার মুখের শান্ত ভাবটা বদলে গেল, চোখ দুটো কঠিন হয়ে উঠলো। নাম্বারটা ট্রেস করা যাবে? আমি আস্তে জিজ্ঞেস করলাম। ইয়াসিন ফোনটা নিজের হাতে নিয়ে কিছুক্ষণ চুপচাপ রইলো, তারপর নিচু গলায় বলল, এটা সাধারণ কোনো ভয় দেখানো না। যারা এটা পাঠিয়েছে তারা জানে আমরা কোথায় আছি। আমি অস্বস্তিতে চারপাশে তাকালাম। লেকের পাশটা প্রায় ফাঁকা, দূরের কয়েকটা গাড়ির আলো, হালকা বাতাসে পানির ঢেউ, আর মাঝে মধ্যে কুকুরের ডাক ছাড়া তেমন কিছু নেই। কিন্তু হঠাৎ করে মনে হতে লাগলো অন্ধকারের ভেতর কেউ আমাদের দেখছে। নীল, আমি ফিস ফিস করে বললাম। ইয়াসিন ধীরে মাথা নেড়ে বলল, সম্ভব, কিন্তু আমি নিশ্চিত ও একা না। আমার বুকের ভেতরে আবার ধক করে উঠলো। মানে? ইয়াসিন এবার সোজা হয়ে বসলো। তোমার কোম্পানির টাকার পেছনে আরো মানুষ আছে। নীল শুধু সামনে ছিল। আমি হতবাক হয়ে তার দিকে তাকালাম। তুমি আগে বলনি কেন? কারণ পুরো প্রমাণ ছাড়া তোমাকে কিছু বলতে চাইনি। আমি মাথা নিচু করলাম। গত কয়েক মাসে এত মিথ্যা শুনেছি যে এখন সত্যিটাও ভয় লাগে। হঠাৎ মনে হলো আমি যেন নিজের জীবনটাই চিনতে পারছি না। যাদের আপন ভাবতাম তারা সবাই একে একে মুখোশ খুলছে। ইয়াসিন গাড়ি স্টার্ট দিল। আজ রাতে তুমি একা থাকবে না। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কি? ওরা এখন বিপজ্জনক হয়ে উঠবে, কারণ আজকের পর থেকে ওদের ইমেজ শেষ। আমি তিক্ত হাসলাম। ইমেজ? ওদের কি আদৌ কোনো সম্মান বাকি আছে? ইয়াসিন উত্তর দিল না, শুধু গাড়িটা ধীরে রাস্তার দিকে ঘুরিয়ে দিল। পুরো রাস্তা আমি চুপচাপ ছিলাম। মাথার ভিতরে হাজারটা প্রশ্ন ঘুরছিল। ইয়াসিন কে? কেন এত সাহায্য করছে? আর নীল আসলে কত দূর যেতে পারে? গাড়ি এসে আমার বাড়ির সামনে থামতে আমি অবাক হয়ে গেলাম। গেটের বাইরে দুটো মিডিয়া ভ্যান দাঁড়িয়ে, কয়েকজন রিপোর্টার ক্যামেরা হাতে দৌড়ে আসছে। আমাকে গাড়ি থেকে নামতে দেখে সবাই একসঙ্গে এগিয়ে এলো। ম্যাম, আপনার মা আর প্রাক্তন স্বামী সম্পর্কে কি কিছু বলবেন? আপনি আগে থেকে জানতেন? ভিডিওগুলো কি আপনি প্রকাশ করেছেন? আপনার মা কি সত্যি আপনার সম্পত্তি দখল করতে চেয়েছেন? একটার পর একটা প্রশ্ন। ক্যামেরার ফ্ল্যাশ চোখে এসে লাগছিল। মাথা জিমজিম করতে লাগলো। আমি কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে থাকলাম। তারপর শান্ত গলায় বললাম, আজকে যা দেখেছেন সেটাই সত্যি, আর খুব শিগগিরই আরো সত্যি সামনে আসবে। সবাই একসঙ্গে আবার প্রশ্ন শুরু করলো, কিন্তু ইয়াসিন দ্রুত আমাকে ভেতরে নিয়ে গেল। দরজা বন্ধ হতে আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। মনে হচ্ছিল বাহিরে পুরো পৃথিবী আমার জীবন নিয়ে আলোচনা করছে। আমি সোফায় বসে মাথা চেপে ধরলাম। আমি আর পারছি না। ইয়াসিন ধীরে বলল, তোমাকে পারতেই হবে। ইয়াসিন ধীরে আমার সামনে এসে বলল, শক্ত মানুষরা কখনো কাঁদে না, এটা ভুল ধারণা। তারা কাঁদে, ভেঙেও পড়ে, কিন্তু আবার উঠে দাঁড়ায়।
দাঁড়ায়। কথাগুলো শুনে বুকের ভেতরটা কেমন মোচড় দিল। অনেকদিন পর কেউ আমাকে মানুষ হিসেবে বুঝতে চেষ্টা করছে। ঠিক তখনই দরজায় বেল বেজে উঠলো। আমি চমকে উঠলাম, এত রাতে কে আসবে? ইয়াসিন সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল। সে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। কয়েক সেকেন্ড পর দরজা খুলতে আমি অবাক হয়ে গেলাম। রায়হানা দাঁড়িয়ে আছে। তার চুল এলোমেলো, মুখের মেকআপ নষ্ট হয়ে গেছে, চোখ দুটো লাল। কয়েক ঘন্টার মধ্যে যেন মানুষটা অনেক ঘুরিয়ে গেছে। আমি স্থির হয়ে গেলাম। রায়হানা ধীরে ভেতরে ঢুকে বলল, আমার তোর সঙ্গে কথা আছে। আমি ঠান্ডা গলায় বললাম, এখন? তিনি আমার দিকে তাকালেন, প্লিজ। আমি কয়েক সেকেন্ড চুপ থেকে সোফার দিকে ইশারা করলাম। রায়হানা বসে পড়লেন, কিন্তু আজ প্রথমবার তাকে আত্মবিশ্বাসীহীন লাগছিল। তিনি ধীরে বললেন, তুই আজ যা করেছিস সেটা খুব বড় ভুল। আমি অবিশ্বাসের হাসি হাসলাম। ভুল? তুই বুঝতে পারছিস না ব্যাপারটা কত দূর যাবে? আমি সামনে ঝুঁকে বললাম, আমার জীবনটা ধ্বংস করার সময় আপনার এসব মনে হয়নি? রায়হানা চোখ নামিয়ে ফেললো। কয়েক সেকেন্ড পর খুব নিচু গলায় বলল, আমি নীলকে ভালোবাসতাম। আমার ভেতরটা জ্বলে উঠলো। সে আমার স্বামী ছিল। তিনি হঠাৎ মাথা তুলে তাকালেন। ও কখনো তোকে ভালোবাসেনি। কথাটা শুনে বুকের ভেতর কেমন সেট করে উঠলো। আমি ঠান্ডা সরে বললাম, আর আপনাকে ভালোবেসেছে? রায়হানা চুপ। তার নীরবতায় উত্তর দিয়ে দিল। হঠাৎ তিনি কাপা গলায় বললেন, আমি জানতাম না ব্যাপারটা এত দূর যাবে। আমি তিক্ত হাসলাম। আপনি জানতেন না? আমার মেডিকেল রিপোর্ট বদলানো হচ্ছিল, কোম্পানির টাকা সরানো হচ্ছিল, আর আপনি কিছুই জানতেন না? রায়হানার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কে বলছে এসব? আমি কোনো উত্তর দিলাম না। তিনি বুঝে গেছেন। ধীরে ধীরে তার চোখ ইয়াসিনের দিকে গেল। তুমি? ইয়াসিন শান্তভাবে দাঁড়িয়েছিল। রায়হানা ফিসফিস করে বলল, তুমি আবার ফিরে এসেছো? আমি অবাক হয়ে দুজনের দিকে তাকালাম। তোমরা একে অপরকে চেনো? কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না। তারপর ইয়াসিন ধীরে বলল, অনেক আগে থেকে। রায়হানা হঠাৎ অস্থির হয়ে উঠল। তানহা, তুই বুঝতে পারছিস না এই মানুষটা বিপজ্জনক। আমি হতভম্ব হয়ে গেলাম। কি? ইয়াসিন হালকা হাসলো, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। তুই ওর কাছ থেকে দূরে থাক, আমি ধীরে বললাম, যেমন আপনি নীলের কাছ থেকে দূরে ছিলেন। তিনি থেমে গেলেন। তারপর কাপা গলায় বললেন, তুই যা ভাবছিস সব তত সহজ না। তাহলে সত্যিটা বলুন। রায়হানা চোখ বন্ধ করলেন, যেন ভেতরে ভেতরে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন। তারপর আস্তে বললেন, নীল শুধু টাকার জন্যই সব করেনি। আমার বুকের ভিতর ধক করে উঠলো। মানে? তিনি ধীরে বললেন, তোর দাদুর মৃত্যুর পেছনে একটা রহস্য আছে। আমি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। কি বলছেন আপনি? রায়হানার চোখে পানি এসে গেল। তোর দাদু মারা যাননি, তাকে মেরে ফেলা হয়েছিল। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। না, আর সেই ঘটনার সঙ্গে নীলের পরিবার জড়িত ছিল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল মাটিটা সরে যাচ্ছে পায়ের নিচ থেকে। ইয়াসিন এবার ধীরে সামনে এগিয়ে এলো। তার মুখ গম্ভীর। আমি তানহাকে এখনই সব বলতে চাইনি। রায়হানা কাপা গলায় বললেন, কিন্তু এখন আর লুকিয়ে লাভ নেই, কারণ ওরা আবার সব শুরু করছে। আমি কাপা গলায় বললাম, আপনি এতদিন কিছু বলেননি কেন? রায়হানা মাথা নিচু করলো। কারণ আমি ভয় পেয়েছিলাম। তাহলে নীলকে বিয়ে করলেন কেন? তিনি চোখ বন্ধ করলেন। কারণ আমি ভেবেছিলাম এতে সব থেমে যাবে। আমি অবিশ্বাস নিয়ে তার দিকে চেয়ে রইলাম। একজন মা নিজের মেয়ের স্বামীকে বিয়ে করে সব থামাতে চেয়েছে। কথাটা শুনতে অসুস্থ লাগছিল। ঠিক তখনই বাহিরে হঠাৎ ব্রেক কষার শব্দ হলো। ইয়াসিন সঙ্গে সঙ্গে জানালার দিকে তাকালো। তার চোখ মুহূর্তে বদলে গেল। তানহা, নিচু হও। আমি কিছু বুঝে ওঠার আগে প্রচন্ড শব্দ জানালার কাঁচ ভেঙে গেল। একটা গুলি এসে দেয়ালে লাগলো। আমি চিৎকার করে নিচে পড়ে গেলাম। রায়হানা আতঙ্কে কাঁদতে শুরু করলো। ইয়াসিন দ্রুত আমাকে নিজের দিকে টেনে মেঝেতে শুয়ে দিল। বাহিরে আবার গাড়ির শব্দ, তারপর আরো একটা গুলি। আমার বুকের ভেতর দুকপুক শব্দ আরো জোরে হচ্ছিল। মনে হচ্ছিল সবাই শুনতে পাচ্ছে। ইয়াসিন নিচু গলায় বলল, ওরা শুরু করে দিয়েছে। আমি কাপা গলায় বললাম, কে? সে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, যারা তোমার দাদুকে মেরেছিল। ঘরটা কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল। শুধু ভাঙা কাচের টুকরোগুলো মেঝেতে পড়া টুংটাং শব্দ শোনা যাচ্ছিল। আমি ধীরে ধীরে উঠে বসলাম। আমার গলা শুকিয়ে গেছে। এটা কারা? ইয়াসিন এক মুহূর্ত দেরি না করে বলল, এটা এখন আর শুধু পারিবারিক বিষয় না। রায়হানা কাপা গলায় বলল, ওরা আবার শুরু করেছে। আমি তার দিকে তাকালাম। ওরা মানে? তিনি চোখ নামিয়ে ফেললেন, যেন উত্তর দিতে ভয় পাচ্ছেন। ইয়াসিন ধীরে উঠে দাঁড়ালো। জানালার ভাঙ্গা অংশটা ভালোভাবে দেখলো। বাহিরে অন্ধকার, কোনো গাড়ির চিহ্ন নেই। তারপর সে ঘুরে বলল, আমাদের এখান থেকে বের হতে হবে। আমি হতভম্ব হয়ে বললাম, এখন? হ্যাঁ, এখানে থাকলে ওরা আবার আসবে। আমি কিছু বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই ফোনটা আবার বেজে উঠলো। স্ক্রিনে এবার অচেনা নাম্বার না, নীল। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে রিসিভ করলাম। ওপাশে নীলের কণ্ঠ, ঠান্ডা কিন্তু চাপা উত্তেজনায় ভরা। ভেবেছিলে তুমি জিতে গেছো? আমি কিছু বললাম না। ইয়াসিন আমার হাত থেকে ফোনটা নিয়ে স্পিকার অন করলো। নীল সঙ্গে সঙ্গে বলল, ইয়াসিন তুমিও আসো? ইয়াসিন শান্তভাবে বলল, তুমি এখনো বেঁচে আছো, এটাই অবাক লাগছে। নীল হালকা হেসে বলল, তোমাদের দুজনের জন্য শেষটা খুব সুন্দর হবে না। ইয়াসিন ঠান্ডা গলায় বলল, তুমি আবার গুলি করিয়েছো? এক মুহূর্ত নীরবতা। তারপর নীল বলল, এটা শুধু সতর্কবার্তা ছিল। আমি কাপা গলায়
গলায় বললাম, তুমি কি চাও? নীল এবার সরাসরি আমার দিকে বলল, তোমার কাছে এখনো দুইটা অপশন আছে, চুপ হয়ে যাও, না হলে সব হারাবে। আমি দাঁতে দাঁত চেপে বললাম, আমি ইতিমধ্যে সব হারিয়ে ফেলেছি। সে ধীরে বলল, না তানহা, তুমি এখনো বুঝতে পারোনি তুমি আসলে কি হারাতে যাচ্ছ। কল কেটে গেল। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। আমি ধীরে ধীরে ইয়াসিনের দিকে তাকালাম। এখন ইয়াসিন কোনো দ্বিধা ছাড়াই বলল, এখন আমরা সরে যাব। রায়হানা হঠাৎ উঠে দাঁড়ালো। না তানহা, কোথাও যাবে না। আমি তার দিকে তাকালাম। এতদিন পর তার কণ্ঠে আবার সেই কর্তৃত্ব ফিরে এসেছে। আপনি কি এখনো ভাবছেন আপনি আমাকে থামাতে পারবেন? তিনি কাপা গলায় বলল, তুই বুঝতে পারছিস না, এরা শুধু ভয় দেখাচ্ছে না, এরা সত্যিই শেষ করে দিতে পারে। বাহিরে আবার গাড়ির শব্দ শোনা গেল, এবার একটার বেশি। ইয়াসিন সঙ্গে সঙ্গে বলল, এরা ফিরে এসেছে। আমি জানালার দিকে তাকালাম। এবার আর ভয় লাগছিল না, শুধু একটা সিদ্ধান্ত মাথায় ঘুরছিল। আমি ধীরে বললাম, তাহলে এবার আমি ওদের সামনে যাব। ইয়াসিন অবাক হয়ে বলল, এটা পাগলামি? আমি শান্ত গলায় বললাম, না, এটা শেষ ধাপ। রায়হানা কাঁদতে কাঁদতে বলল, তানহা না। আমি তার দিকে তাকালাম না। ইয়াসিন কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তুমি যদি এখন বের হও তাহলে আর ফিরে আসা সহজ হবে না। আমি হালকা হাসলাম। আমি ফিরতেও চাই না। এরপর আমি দরজার দিকে এগিয়ে গেলাম। ইয়াসিন কয়েক সেকেন্ড পর আমার পেছনে এলো। বাহিরে বের হতে অন্ধকার রাস্তায় 3টা গাড়ি দাঁড়িয়ে আছে, হেডলাইট জ্বলে আছে। মাঝখানের গাড়ি থেকে নীল নেমে এলো। তার মুখে কোনো ভয় নেই, শুধু ঠান্ডা আত্মবিশ্বাস। আমার দিকে তাকিয়ে এসে বলল, তুমি সত্যি এসেছো? আমি সামনে এগিয়ে গেলাম। তুমি আমাকে ভয় দেখাতে চেয়েছিলে? সে হালকা হাসলো। আমি তোমাকে শেষ করতে চেয়েছিলাম। চারপাশের পরিবেশ আরো ভারী হয়ে গেল। ইয়াসিন আমার পাশে দাঁড়ালো। নীল তাকে দেখে বলল, তুমি এখনো তার পাশে? আমি সব সময় সত্যের পাশে থাকি। নীল ধীরে হাততালি দিল। সত্য, মজার শব্দ। তারপর হঠাৎ সে আমার দিকে তাকালো। তুমি কি জানো তোমার দাদু আসলে কি করেছিল? আমি স্থির হয়ে গেলাম। ইয়াসিন এক ধাপ সামনে এগিয়ে এলো। চুপ করো। নীল হেসে বলল, না, এখন তো সব বলার সময়। আমি কাপা গলায় বললাম, আমার দাদুর কথা কেন টানছো? নীল ধীরে বলল, কারণ পুরো গল্পটা ওখান থেকেই শুরু। তারপর সে গাড়ির দিকে ইশারা করলো। তোমার দাদু ছিল ওই সব কিছুর মূল চাবি, আর ইয়াসিন তার খুব কাছের মানুষ ছিল। আমি ধীরে ইয়াসিনের দিকে তাকালাম। সে একদম চুপ, মুখ শক্ত, চোখ স্থির। এই নীরবতা আমাকে সব থেকে বেশি ভয় পেয়ে দিল। নীল ধীরে বলল, তুমি যাকে বিশ্বাস করছো সে তোমার জীবন বাঁচাতে আসেনি তানহা, সে এসেছে তার নিজের হিসাব শেষ করতে। আমি কয়েক সেকেন্ড কিছু বলতে পারলাম না। রাতের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। ইয়াসিন ধীরে আমার দিকে ঘুরলো। তার চোখে প্রথমবার আমি কিছু দেখলাম, অতীতের একটা ভারী ছায়া। সে নিচু গলায় বলল, নীল সত্য বলছে না, পুরো সত্য না। কিন্তু তার কণ্ঠে এবার সে আগের আত্মবিশ্বাস ছিল না। আর ঠিক সেখানে আমার মনে হলো, এই যুদ্ধ এখন আর শুধু প্রতিশোধের না, এটা আসলে সত্য আর মিথ্যার সবচেয়ে বিপজ্জনক খেলা। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই গল্পের বাকি অংশ শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।